যা কিছুই ঘটনা ঘটে পাশে থাকার মানুষটাই ঘটায়। সংসার ভাঙার ক্ষেত্রে বা যে কোনো সম্পর্ক ভাঙার ক্ষেত্রে আল্লাহ না করুক সবচাইতে বড় যে ইস্যুটা কাজ করে ট্রাস্ট ইস্যু। আমার মনের ভিতরে যে কষ্ট, দুইটা ডায়লগ হোক তাতে সমস্যা কি? তাহলে একটা কথা বলি, আমার চাহিদা খুব কম যে সাব্বিরের এই ধরনের কখনো নেশা আছে, কিংবা আমি বলবো কি, আমি যখন শুটিংয়ে যেতাম আমার মাথার ভিতরে কখনোই এই যে কোঅ্যাক্ট্রেস কিংবা যেসব নারী সহশিল্পীরা ছিলেন মাঝে মাঝে রাগ হতো। হ্যাঁ, কারণ সাব্বির আমাকে কখনোই, কানের পাশে যে মানুষটি থাকে তার উপরে যদি বিশ্বাস থাকে তাহলে এই পৃথিবীতে চলতে আর সমস্যা নেই। সেম কোশ্চেন আপনার জন্য। সততা, অনেস্টি, দ্যাটস আ বিগ 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 মানে কমপ্লিমেন্ট। সাব্বির ভাইয়ের ব্যাপারটা কেমন ছিল? আমি যতদূর জানি আপনার ভাষাগত দিক থেকে আপনার বাড়ি বরিশাল। বরগুনা। বরগুনা হচ্ছে একদম দক্ষিণ অঞ্চলের সর্বশেষ। জি, আমাদের ওই বরগুনার, তারপরে তো বঙ্গোপসাগর, এদিকে কুয়াকাটা, এইসব দিকে আমাদের লঞ্চে যাতায়াত ছিল এবং 1.5 দিনের মতো লাগতো শুধু ঢাকা থেকে বরগুনা যেতে। আমাদের ছোট্ট একটা শহর বরগুনা, ওই শহরের মধ্যেই আমরা বড় হওয়া, ওইখানে আমার পড়াশোনা এবং ওইখানেই আমাদের জন্ম। আমার জন্ম বরগুনাতেই। আর আমরা 6 ভাই বোন, আমাদের 3 ভাই বোনের জন্ম হচ্ছে বরগুনাতে। আর আমাদের যে বড় বোন, বড় ভাই, মেজো ভাই, এই 3 জনের জন্ম হচ্ছে বরিশালে। ওকে, মানে আব্বা একসময় বরিশালে থাকতেন, জি, ওই সময় ওই 3 ভাই বোন জন্মগ্রহণ করেছে। এরপরে আমরা যখন বরগুনায় মাইগ্রেট করলো আব্বা, তখন চাকরির সুবাদে, তখন আমরা আবার বরগুনাতে ওকে বড় হলাম। তো আপনার কি স্বপ্ন ছিল আপনি মিডিয়াতে ক্যারিয়ার করবেন? আমার স্বপ্ন কি, আমি ছোটবেলা থেকে, আমার পুরো ফ্যামিলি খুবই কনজারভেটিভ ফ্যামিলি। হ্যাঁ, মীর এবং বরগুনায় সবাই আমাদেরকে যথেষ্ট রেসপেক্ট করে এবং আমাদের ধর্মীয়ভাবে, কালচারালি, মানে কেউ বাধা দেয় নাই কখনো এই কাজটা করা যাবে না। কিন্তু কেউ আসলে যে খুব যে একেবারে নাটক করবো খুশি মনে যে তুমি নাটক করতে যাও, সেটাও চাইতো না। ওকে, এবং আমি ছোটবেলা থেকে আমার ভিতরে এই জিনিসটা খুব টানতো। হ্যাঁ, একটি নাটক দেখতে যাওয়া, তো একটু কবিতা শোনা, একটু গানের কোনো অনুষ্ঠানে যাওয়া, এটা ছোটবেলা থেকে ইচ্ছা, আমার খুব ভালো লাগতো। তো এটা কিন্তু আব্বা কখনোই, আমি খেলাঘরের সঙ্গে সংযুক্ত হলাম ছোটবেলায়। তো ওই এছাড়া বিভিন্ন মানে কালচারাল অনুষ্ঠান, কলেজের, স্কুলের, হ্যাঁ, মানে হামনার থেকে শুরু করে সবকিছুতে পার্টিসিপেট করতাম। ওকে, হ্যাঁ, এবং আমার বাসায় আম্মার অনেক মানে যেসব পুরস্কার দিত আর কি, মফস্বল জেলা শহরগুলোতে পুরস্কার দিত, জগ, গ্লাস, তারপর হচ্ছে প্লেট, পেয়ালা, তাও এটা সেটা, আমরা খুশি হয়ে যেত। হ্যাঁ, খুবই খুশি হতো এবং আমি প্রচুর এরকমের পুরস্কার পেয়েছি। তো সো আমার যেটা হচ্ছে যে আমার খুব টানতো, কিন্তু আব্বা এটা চাইতেন না। এবং আমি আসলে জীবনের প্রথম যে মঞ্চ নাটকের যে অভিনয় করা, সেটা রিহার্সাল সবই করছি। হ্যাঁ, কিন্তু যেদিন আমি ওই মঞ্চস্থ হবে নাটকটা, বাসন নাটকের নাম, সেলিম আল দীনের, তো সেই নাটকে আমি যেই রওনা দিয়েছি নাটকটা করার জন্য, বিকেলের দিকে, আসর বাদ, মানে সন্ধ্যার পরে হবে যেহেতু, তো আব্বা বলতে কই যাও, আমি বললাম যে এটা একটু, সে তো বুঝতে পারছে যে ঘরে ঢোকো, বাসা যাও, পড়তে বসো। তা আমি আর সাহসী পাইলাম না নাটক করতে যাওয়া। তারপরে সেই নাটক কে করলো? শোনো, তো সেই নাটক স্টেজ নাটক, তো আমি পড়ার টেবিলে বসে আছি আর মন পড়ে আছে মঞ্চের সেই থিয়েটারের নাটকে, আর কাঁদতেছি বসে বসে। পড়া তো আর পড়ার নাই, তা আমি যেতে পারিনি। পরের দিন ওই মঞ্চ নাটকের পরের দিন সবাইকে আবার ডাকে, আমরা সবাই আবার গেছি, আমি গেছি, তা আমাকে দেখে সবাই হাততালি দিচ্ছে, আমাদের নাটকের অভিনেতা আসছে, যে রিহার্সাল সবই করছে, কিন্তু শোয়ের দিন সে নাই। সুবিধা হলো আমি না থাকাতে অসুবিধা হয় না, যেটা সেটা হচ্ছে আমার ডায়লগই ছিল 2টা, গ্রামবাসী চরিত্র। আচ্ছা, তো চরিত্র হচ্ছে গ্রামবাসী। তো কিন্তু আমি ওই গ্রামবাসী হইলো, আমার মনের ভিতরে যে কষ্ট, 2টা ডায়লগ হোক তাতে সমস্যা কি? গ্রামবাসী তো। এটা কি বরিশালী? বরগুনায়। বরগুনাতেই। তো সেটা আমি জীবনে সেটা অভিনয় করতে পারলাম। আপনার একটা লিগেসি ছিল, মোটামুটি আপনি মঞ্চ নাটকের সঙ্গে যুক্ত ছিলেন। হ্যাঁ, ধারাবাহিকভাবে হয়তো আপনি ঢাকাতে আসেন এবং মঞ্চ নাটকে যুক্ত ছিলাম এবং এরপরে আরো মঞ্চ নাটক করেছি, এরপরে পালায়া গিয়ে নাটক করছি।
এবং সেই নাটক করার পরে সেটা হচ্ছে শিল্পকলা একাডেমির আয়োজনে একটা নাটকের প্রতিযোগিতামূলক হতো, মানে বিভিন্ন উপজেলা থেকে আসতো, এবং সেখানে আমি বেস্ট অ্যাক্টর হিসেবে পুরস্কার পেয়েছিলাম। ওকে। তো ওই পুরস্কারটা দিয়েছিল ওইখানকার তখনকার এডিসি। আচ্ছা। ডিসি ছিলেন না, এডিসি। আব্বা যেহেতু সরকারি চাকরি করতেন, তো পরের দিন ওইটা পালায় গিয়ে ওই নাটকটা করা, কিন্তু ওই নাটকটার বাধা মানি না, কারণ তখন আমি বড় হয়ে গেছি, মানে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি এই টাইপের, কিংবা 9-10-এ পড়ি এরকমের হবে। তো তারপরে আব্বাকে ডেকে ওই ভদ্রলোক বলছে আপনার ছেলেটাকে আপনি আটকায়েন না। আচ্ছা। তখন আব্বা পরের দিন এসে এই তুই কালকে কি নাটক করছস? আমি যে একটা নাটক করছি এরকমের, এখানে নোংর নাটকের নাম। আচ্ছা। তো এখানে একটা আমিন সাহেব একটা চরিত্র ছিল, নোয়াখালীর ক্যারেক্টার, তো সেই নাটকে আমি অভিনয় করছি। বলে যে তুই কি নাটকে অভিনয় করছস যে এডিসি পর্যন্ত ডাইকে আমাকে বললো যে বলতেছে যে এই ছেলেটা আটকায়েন না। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমি এই 22 বছরের সংসার নিয়ে একটু শুনতে চাই। চুমকি অনেক বড় স্যাক্রিফাইস সংসারের জন্য, রাইট? এবং আপনি হ্যাপিলি সেটা করছেন। হ্যাঁ, মাঝে মাঝে রাগ হতো। হ্যাঁ, কারণ সাব্বির আমাকে কখনোই মানে বাসার ব্যাপার কখনো হেল্প করেনি, এখন পর্যন্ত না। এখন পর্যন্ত সে আমাকে কখনো হেল্প করে না। মানে লাইক বাসার ব্যাপার বলতে কি, মানে এই বাচ্চাকে স্কুলে দেওয়া, স্কুল থেকে আরাম মাঝে মাঝে বাজার করা, ও করে অন্য অন্য কাজ, বাইরের একটা পাসপোর্ট করতে হবে সেটার দায়িত্ব, কিংবা আমরা দেশের বাইরে যাব সেটার ভিসা করানো, যে সব প্রসেসিং ওগুলোই সাব্বির আবার সব করছে। বাট ঘরের যে জিনিসগুলি ওগুলি একেবারেই আমি করতে করতে এখন এমন অভ্যাস হয়ে গেছে যে সাব্বিরকে দিয়ে যদি বাজার কখনো করাই আমি সেটা শান্তি পাই না, মনে হয় আমারটা আমি করে থাকুক। বাট একটু যদি ইকোনমিক জায়গা থেকেও যাই, মানে দিন শেষে মানি ফ্যাক্টস এবং সংসার ম্যানেজ করতে বলেন, স্বপ্ন দেখা বলেন, স্বপ্ন না দেখা বলেন, সব কিছুতেই আপনি যে ফ্যামিলি থেকে বিলং করেন সেখান থেকে এসে সাব্বির ভাইয়ের যে ক্যারিয়ার, বেসিক্যালি আমরা যদি বলি অ্যাক্টিং ক্যারিয়ারটা তো খুবই আনস্টেবল একটা ক্যারিয়ার। একদম, কিছুদিন পয়সা আছে তো কিছুদিন নাই। হাউ ডু ইউ ম্যানেজ? আপনি কিভাবে ম্যানেজ করেছেন? হয়ে গেছে। আর আমি তাহলে একটা কথা বলি, আমার চাহিদা খুব কম, একেবারেই কম। তারপরে আমার মাথার উপর আমার একটা বড় বোন আছে, ওকে, যে ছায়ার মতো আমাকে আগলে রেখেছে বিয়ের আগে থেকে এখন পর্যন্ত। ওকে, আমার আপন বড় বোন। টাকা হোক, কাপড় হোক, আমি তো আমার কাপড় কিনিই না, মেকআপের জিনিস আমি আমার টাকায় কিনিই না, সব বোন। ওকে, তো ওই সাপোর্টটা সামহাও ওখান থেকে ছিল, অনেক সাপোর্ট। আরেকটা যেটা প্রথমে বললাম যে আমার চাহিদা কম, একেবারে মানে হলে হলো, না হলে নাই। আমি একটু ভালো থাকতে চাই, আমি যেটা চাই সেটা হচ্ছে একটু ভালো ব্যবহার, দ্যাটস ইট। খাওয়া দাওয়ার ব্যাপারও আমার কোনো ই নাই যে আমার এইটাই খেতে হবে, এই ভালো খেতে হবে, মানে ওরকম না, আমার একটা হলেই হলো। যে কারণে আমি এই 21 বছর টেনে নিয়ে আসতে পেরেছি। এবং আপনি টানতেই থাকবেন, ইনফ্যাক্ট আমরা সেটা বিলিভ করি। আমরা ইনশাআল্লাহ আমরা যেটা দেখি সংসার ভাঙার ক্ষেত্রে বা যে কোনো সম্পর্ক ভাঙার ক্ষেত্রে, আল্লাহ না করুক, সবচাইতে বড় যে ইস্যুটা কাজ করে ট্রাস্ট ইস্যু, রাইট? সাব্বির যেহেতু একটা মিডিয়াতে ক্যারিয়ার করছে, সো আপনার জায়গা থেকে কতটুকু? আমি সাব্বিরকে এই ব্যাপারে পুরো ট্রাস্ট। সাব্বিরের জায়গা থেকে শুনতে আপনি সবসময় মেন্টালি রিল্যাক্স থাকতেন এই জায়গাটাতে, লাইক আমি মুখ অ্যাক্ট্রেস সাথে আমার নামে কোনো স্ক্যান্ডাল হলো না, আমি এবং আমার কখনো কেউ একটু বললেও সেটা আমি আমার কোঅ্যাক্ট্রেসদের সঙ্গে এরকম ফিল করি না কখনো যে সাব্বিরের এই ধরনের কখনো নেশা আছে, কিংবা আমি বলবো কি সাব্বির কোনোদিনই হয় না যে আড্ডা দেওয়া কাজের পরে, ও বাসায় চলে আসে। আমি হোমসিক টাইপের, মানে আমার কাজ শেষ আমি বাসা। আমার কখনো বলা হয়নি, যেমন আমি মাঝে মাঝে বলতাম যে তুমি আড্ডা না দিলে তুমি কাজের ভালো কাজের পাবা কোথায়? মানে যেটা হচ্ছে আমাদের মিডিয়াতে তো এটা আছে, আড্ডা দিলা সম্পর্ক তৈরি মানে পিয়ার, এই পিয়ারটা আমার একদমই শুরু থেকে এরকমের নাই। বাট যেটা হচ্ছে যে আমি কোথাও গেলে কিংবা কোথাও বসলে গল্প করতে আমার ভালো লাগে, পছন্দের মানুষ না পছন্দের মানুষ হলে আমি কথা বলে মজা পাই। তো এটা হচ্ছে আর এই তো আর কি বললেন, মানে সেটাই বলছিলাম যে লাইক আপনাকে নিয়ে কোনো ধরনের কোনো আর আমি যেসব কোয়ার্টিস্টদের সঙ্গে কাজ করেছি ম্যাক্সিমাম তাদের সবার সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। ওকে, কখনোই আসে না একটা দুইটা মানুষ মগজে তো নানান রকমের ক্রিয়া হয় না। আমি যখন শুটিংয়ে যেতাম আমার মাথার ভিতরে কখনোই
এই যে কোয়াক্ট্রেস কিংবা যেসব নারী সহশিল্পীরা ছিলেন, আমার মাথার ভিতরে কখনো একটা অন্য চিন্তা নিয়ে কখনো কথা বলা করা, দুষ্টমি ছিল, দুষ্টমি করতেছি, কথা বলতেছি, কাজ করতেছি, শুটিংটা করতেছি, এটা মানে আমি কখনোই না টিল টুডে, মানে আমি চেষ্টা করেছি রেসপেক্ট করার জন্য তাদেরকে, কারণ আমার কাছে মনে হচ্ছে যে আমার কোয়ার্টিস্টের সঙ্গে আমার স্ক্যান্ডাল কেন হবে, বরঞ্চ আমার কোয়ার্টিস্ট যারা তারা আমাকে নিয়ে বলবে যে হ্যাঁ মির সাব্বিরের সঙ্গে যতদিন কাজ করেছি এটা সবাই বলে, এই কথাটা আমি শুনলে আমার তখন মনে হয় যে আমার যে এতদিনের চলাফেরা কিংবা আমার ফ্যামিলি, আমার আব্বা আরও একটা কথা বলছিল যখন সে দেখলো যে ছেলেকে আর আটকানো যাবে না, সেই দিনকার একটা কথা বলছিল যে সাব্বির এই যে মিডিয়ামে তুই আছিস কিংবা যেখানে কাজ করবি এটা কিন্তু একটা সুতার মতো জায়গা, তো সুতার উপরে হাঁটবি কিন্তু সাবধান থাকিস সুতা থেকে যেন পড়ে নিচে না যাস। আব্বার এই কথাটা আমার মাথার ভিতরে সবসময় কাজ করে যে সুতা মানে কি, সুতা মানে তো আসলে সুতা না, সুতা মানে হচ্ছে এই যে আমাদের বিশ্বাস অবিশ্বাস, স্ক্যান্ডাল, এটা সেটা প্ররোচনা করা, একে ছোট করা, প্রতিহিংসা, তারপরে বিদ্বেষ, এই সব কিছুই তো আসলে সুতা। এক্স্যাক্টলি। সাব্বির ভাই, আমাদের সময়টা শেষ, আমরা একটা প্রশ্ন দিয়ে শেষ করতে চাই মিনিটের মধ্যে, সেটা হচ্ছে যে চুমকির সবচেয়ে বেস্ট গুণটা কি, যেটা আপনি এক চোখ বন্ধ করলেই বলে দিতে পারেন? পাশে থাকার মতো একটা মানুষ, মানে কারণ এই পৃথিবীতে যা কিছুই ঘটনা ঘটে পাশে থাকার মানুষটাই ঘটায়। ওকে, কানের পাশে যে মানুষটি থাকে তার উপরে যদি বিশ্বাস থাকে তাহলে এই পৃথিবীতে চলতে আর সমস্যা নেই। সেম কোশ্চেন আপনার জন্য। সততা, অনেস্টি, দ্যাটস আ বিগ 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 মানে কমপ্লিমেন্ট। হাজব্যান্ডের জায়গা থেকে আপনি অনেক লাকি, ডেফিনেটলি আমি বলবো, এবং একই সাথে আপনিও অসাধারণ, কারণ একটা সংসার আসলে আমরা যেটা পড়ি আমাদের লোকসাহিত্য বলেন বা আমাদের পড়াশোনার জায়গাতে, সংসার সুখের হয় রমণীর গুণে। না, পরের লাইনটা আসলে ওভাবে প্র্যাকটিস করে না, সেটা হচ্ছে গুণবান স্বামী যদি মিলে তার সনে, কিন্তু পরের লাইনটা আমরা ওইভাবে প্র্যাকটিস করি না বলে আমরা ওই রমণী পর্যন্তই আটকে আছে আর কি। এই হলো বিষয়। সংসার সুখের হয় রমণীর গুণে, তারপর কি যদি গুণবান স্বামী যদি মিলে তার সনে, কিন্তু যদি গুণবান স্বামী মিলে তার সনে, স্বামী যদি বউয়ের কথা শুনে। শোনেন না ভাই, আপনার বউ যদি পারফেক্ট হয় আপনার শুনতে সমস্যা কোথায়? তুমি আমার কথা শোনো না বোন, বোন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমাদের জন্য সবাই যেন দোয়া করবেন, ভালো থাকতে পারি, এইভাবেই যেন আমাদের জীবন পার করে দিতে পারি। নিশ্চয়ই, সততার সঙ্গে। নিশ্চয়ই। প্রিয় দর্শক এবং শ্রোতা, এই ছিল আমাদের আজকের আয়োজন। যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আগাম অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম।